হ্যালো বন্ধুরা, আমি আফসানা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার কাকিমা এবং আমার বাবাকে নিয়ে। আমার কাকা ফাহাদ সাহেব ছিলেন একজন শান্ত স্বভাবের মানুষ। তার একমাত্র ছোট ভাই আমার বাবা হানিফ সাহেব, যিনিও কাকার মতো সহজ সরল ছিলেন। পারিবারিক বন্ধন আমাদের এতটাই দৃঢ় ছিল যে আউটসাইডাররা প্রায়শই আমাদের পরিবারকে আদর্শ হিসেবে গণ্য করত। এই গল্পের মূল চরিত্র আমার কাকিমা মেহেরিন, যিনি আমাদের পরিবারে এসেছিলেন এক ঝলক তাজা বাতাসের মতো। কাকিমা মেহেরিন যখন আমাদের পরিবারে এলেন তখন তার উজ্জ্বল হাসি আর প্রাণবন্ততা সবার মন জয় করে নিয়েছিল। কাকা ফাহাদের সাথে তার বিয়েটা ছিল যেন এক রূপকথার মতো। মনে হচ্ছিল ঈশ্বর যেন তাদের দুজনকে একে অপরের জন্যই তৈরি করেছেন। নতুন বউ হিসেবে কাকিমা এতটাই মানিয়ে নিয়েছিলেন যে মনেই হয়নি তিনি বাইরে এসেছেন। তার হাতে রান্না, তার মিষ্টি ব্যবহার, সবকিছুতেই ছিল এক ধরনের মায়া। আমাদের পরিবারের প্রতিটি সদস্য তাকে মন থেকে আপন করে নিয়েছিল। বিশেষ করে আমি আফসানা কাকিমার সাথে আমার সম্পর্কটা ছিল যেন মায়ের মতোই। কাকাও কাকিমাকে অসম্ভব ভালোবাসতেন। তাদের মধ্যেকার প্রেম দেখে আমরা সবাই মুগ্ধ হতাম। কাকা ফাহাদ ব্যবসা করতেন, আর কিছুদিন পর ব্যবসার উন্নতির জন্য তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরিবারের সচ্ছলতা আরও বাড়ানোর জন্যই তার এই আত্মত্যাগ। টাকার সিদ্ধান্তটা আমাদের সবার জন্য খুব কঠিন ছিল, বিশেষ করে কাকিমার জন্য। বিয়ের পর এত অল্প সময়ের মধ্যে স্বামীকে ছেড়ে থাকা তার জন্য ছিল বিরাট চ্যালেঞ্জ। তবুও দেশের মঙ্গলের জন্য এবং পরিবারের ভবিষ্যতের কথা ভেবে কাকা এক বুক আশা নিয়ে বিদেশে পাড়ি জামালেন। কাকা চলে যাওয়ার পর কাকিমা প্রথম দিকে কিছুটা বিষণ্ণ থাকলেও ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন এবং আমাদের পরিবারের সবার সাথে স্বাভাবিক জীবন যাপন করতে লাগলেন। কাকা বিদেশ চলে যাওয়ার পর কাকিমা বেশ কিছুদিন ভালোই ছিলেন। তিনি বাড়ির সব কাজ সামলাতেন, আমাদের দেখাশোনা করতেন, আর বাবার সাথেও তার সম্পর্কটা ছিল বেশ ভালো। প্রথম দিকে তাদের মধ্যেকার সম্পর্কটা খুবই স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল। বাবা এবং কাকিমার মধ্যে একটু ভালো বোঝাপড়া ছিল, যা দেখে আমি বেশ খুশিই হতাম। পারিবারিক কাজের আলোচনা, ছোটখাটো বিষয়, পরামর্শ, সব কিছুতেই তারা একে অপরের পাশে দাঁড়াতেন। তাদের এই সাধারণ সম্পর্ক দেখে তখন আমার মনে কোনো সন্দেহ জন্মায়নি, বরং মনে হয়েছিল এটা একটি সুস্থ পারিবারিক সম্পর্কেরই অংশ। কিন্তু কিছুদিন পর আমি লক্ষ্য করলাম কাকিমার বাবার মধ্যে যেন এক নতুন সম্পর্ক গড়ে উঠছে। তাদের কথাবার্তায়, চলনে বলনে কোনো রকম ঘনিষ্ঠতা প্রকাশ পাচ্ছিল, যা আমার চোখে ধরা পড়ছিল। প্রতিদিন বাবার কাকিমার সেজে গুজে কোথায় যেন যেত। তাদের এই সেজেগুজে বাইরে যাওয়াটা আমার মনে প্রথম সন্দেহের দানা বাঁধতে শুরু করল। কাকা যখন বিদেশে তো কষ্ট করছেন, তখন কাকিমা কেন বাবার সাথে এমনভাবে প্রতিদিন বাইরে যাচ্ছেন? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিল। কাকার প্রতি কাকিমার এই ধরনের আচরণ আমার মনকে বিষণ্ণ করে তুলছিল। বাবার কাকিমারই গোপন চলাফেরা আমার মনে এক গভীর অস্থিরতা তৈরি করছিল। মনে মনে ভাবতাম কাকা কাকিমাকে কত বিশ্বাস করে বিদেশে গেছেন, আর কাকিমা বাড়িতে বাবার সাথে এসব করছেন। বিশ্বাসটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছিল। প্রতিদিন বাবার কাকিমা যখন সেজেগুজে কোথাও যেত, তাদের বেশ হাসি খুশি মনে হতো তারা দুজনই খুব আপনজন, যেন একে অপরের প্রতি ভীষণ আগ্রহী। তাদের মুখে হাসি দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যেত। আমি কাকার প্রতি তাদের এমন আচরণের কথা ভেবে খুব কষ্ট পেতাম। তাদের এই চলাফেরা ধীরে ধীরে সকলের মনে সন্দেহে দানা বাঁধতে শুরু করল। শুধু আমি নই, ধীরে ধীরে আমার মা ও তাদের আচরণে সন্দেহ করতে শুরু করলেন। মা মাঝে মাঝে তাদের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাতেন, কিন্তু কিছু বলতে পারতেন না। আমাদের পরিবারে এমন একটা চাপা উত্তেজনা তৈরি হলো, যা আগে কখনো ছিল না। কাকিমার বাবার এই রহস্যময় সম্পর্ক আমাদের পারিবারিক শান্তি নষ্ট করতে শুরু করেছিল। আমি প্রতিনিয়ত এই দুশ্চিন্তায় ভুগতাম যে কাকা যদি কোনোদিন এই বিশ্বাসটা জানতে পারেন তাহলে কি হবে। এই পরিস্থিতিতে আমি একদিন স্থির করলাম যে তারা কোথায় যায় এবং প্রতিদিন সেজেগুজে কেন যায়, এই বিশ্বাসটা আমাকে জানতেই হবে। আমার মনে একটা অদম্য কৌতূহল এবং কিছুটা আশঙ্কা জন্ম নিয়েছিল। আমি আর এই অনিশ্চয়তা নিয়ে থাকতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম যে তাদের পিছু নিয়ে সত্যটা উদ্ঘাটন করব। হয়তো এর মাধ্যমে আমি আমার মন থেকে সব সন্দেহ দূর করতে পারব, অথবা এমন কিছু জানতে পারব যা আমাদের সবার জন্য এক বড় ধাক্কা হবে। তবে যাই হোক না কেন, আমি সত্যের মুখোমুখি হতে প্রস্তুত ছিলাম। কাকিমার বাবা যখন সেজেগুজে দুজন একসাথে বের হয়ে গেলেন, আমি তাদের ছদ্মবেশে পিছু নিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, এক অদ্ভুত ভয় আর কৌতূহল আমাকে তাড়া করছিল। মনে হচ্ছিল যেন এক অজানার সত্যের মুখোমুখি হতে চলেছি, যা আমার ধারণার চেয়েও অনেক বড় কিছু হতে পারে।
তাদের এই নীরব যাত্রাপথ যেন আমার মনে আরও বেশি প্রশ্ন তৈরি করছে। তারা শহরের পরিচিত রাস্তাগুলো ছেড়ে জনবসতি পেরিয়ে ধীরে ধীরে এক অচেনা পথের দিকে এগোতে লাগল। তারা শহরের কোলাহল ছেড়ে ক্রমশ গ্রামের মিঠো পথ ধরে হাঁটতে শুরু করলেন। আমি একটু দূরে থেকে তাদের অনুসরণ করছিলাম যাতে তারা আমাকে দেখতে না পান। গ্রামের নির্জনতা আর গাছপালার ছায়া যেন তাদের রহস্যকে আরও গভীর করে তুলছিল। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারা কোথায় যাচ্ছেন, কেনই বা এমন নির্জন পথ বেছে নিলেন? তাদের মুখে যে গাম্ভীর্য ছিল তা দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো গুরুত্বপূর্ণ গোপন কাজ সম্পন্ন করতে যাচ্ছেন। এক পর্যায়ে আমি দেখলাম তার এক গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। জঙ্গলটি এতটাই ঘন ছিল যে সূর্যের আলোয় ভালোভাবে প্রবেশ করতে পারছিল না। মনে হচ্ছিল যেন আমি কোনো এক প্রাচীন রহস্যের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। আমার বুকটা ধড়ফড় করছিল। এত গভীরে তারা কেন যাচ্ছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি পা টিপে টিপে তাদের অনুসরণ করতে লাগলাম। সতর্ক ছিলাম যাতে কোনো শব্দ না হয়। জঙ্গলের আরও গভীরে প্রবেশ করার পর আমি দেখলাম তার একটি ছোট্ট কুঁড়েঘরের দিকে এগোচ্ছেন। কুঁড়েঘরটি চারপাশে গাছপালায় এতটাই ঢাকা ছিল যে বাইরে থেকে সহজে চোখে পড়ার মতো ছিল না। মনে হলো যেন কোনো গোপন আশ্রয়স্থল। আমার সকল সন্দেহ তখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই নির্জন জঙ্গলের মাঝে এমন একটি কুঁড়েঘরে তারা কি করতে পারে? আমার মনে হচ্ছিল যেন আমি কোনো চলচ্চিত্রের দৃশ্যের অংশ। বিষয়টা আমার কাছে কৌতূহলী মনে হলো। তারা যখন কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করলেন, আমি ধীরে ধীরে কুঁড়েঘরটির কাছে গেলাম। আমার সকল ইন্দ্রিয় সজাগ ছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে রাখলাম যাতে কোনো শব্দ না হয়। আমার মনে হচ্ছিল যেন আমি এমন কিছু দেখতে চলেছি যে আমার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি জানালার ফাঁক দিয়ে ভেতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করলাম। কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার সকল ভাবনা ভুল হয়ে গেল। আমার সমস্ত সন্দেহ এক মুহূর্তে দূর হয়ে গেল। আমি যা দেখলাম তা আমার কল্পনার সম্পূর্ণ বিপরীত ছিল। ভেতরে কোনো অনৈতিক কার্যকলাপ চলছিল না। আমার মনে যে কুৎসিত ভাবনাগুলো জমেছিল তা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। যা দেখলাম তা আমাকে এক অন্যরকম অনুভূতি দিল। তারা সেখানে সেই কুঁড়েঘরে এক দরবেশ বাবার কাছ থেকে। তারা দুজনেই আধ্যাত্মিক বিদ্যা লাভ করার জন্যই যেত। গাজী বাবা ছিলেন একজন প্রখ্যাত সাধক যিনি আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতেন। তারা মেঝেতে বসে গাজী বাবার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন। তাদের চোখে ছিল শ্রদ্ধা আর ভক্তি। তারা কোনো গোপন অভিসারে যাননি, বরং আত্মিক শান্তির সন্ধানে গিয়েছিল। তাদের মুখে ছিল পরম প্রশান্তি। তারা খুবই ধার্মিক ছিল। আর আমি তাদের কতই না ভুল বুঝেছিলাম। আমার নিজের উপরই তখন ভীষণ রাগ হচ্ছিল। সামান্য কিছু দেখে না জেনেই আমি কত বড় একটা ভুল ধারণার জন্ম দিয়েছিলাম। আসলে ভুল থেকে অনেক সময় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ভুল ধারণার কারণে মানুষ ও মানুষের মধ্যে চরম পর্যায়ের বিভেদ সৃষ্টি হয়, যার ফলাফল খুব ভয়াবহ হয়ে থাকে। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। আমার মনটা তখন অনুশোচনায় ভুলে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করতে চলেছিলাম। সেদিন জঙ্গল থেকে বাড়ি ফেরার পথে আমার মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বইছিল। একদিকে ছিল নিজের ভুল বোঝার যন্ত্রণা, আরেকদিকে ছিল বাবা আর কাকিমার প্রতি এক গভীর শ্রদ্ধা। তাদের নির্দোষিতা প্রমাণ হওয়ায় আমার মনটা হালকা হয়েছিল, কিন্তু একই সাথে নিজের অবিবেচক চিন্তাভাবনার জন্য ভীষণ লজ্জিত ছিলাম। সেদিন আকাশের চাঁদটাও যেন আমার দিকে তিরস্কারের দৃষ্টিতে তাকিয়েছিল। আমি প্রতিজ্ঞা করলাম এই ভুলের পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়। বাড়িতে ফিরে আসার পর আমি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিলাম। মা আমার এই পরিবর্তন লক্ষ্য করলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আফসানা, তোর মুখটা এমন মলিন লাগছে কেন? আমি তখন মাকে সব খুলে বলার সাহস পাচ্ছিলাম না, কারণ আমার ভুলের কারণে মা ও বাবা কাকিমা সম্পর্কে ভুল ধারণা পোষণ করছিলেন। যদি মাকে সত্যিটা বলি তাহলে হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরে কষ্ট পাবেন। তাই আমি শুধু বললাম, কিছু না মা, একটু শরীরটা খারাপ লাগছে। আমার মনের মধ্যে তখন একটাই ভাবনা ঘুরছিল, বাবা আর কাকিমার কাছে কিভাবে ক্ষমা চাবো। তারা যে এত ধার্মিক আর আধ্যাত্মিক পথের পথিক তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তাদের নিছক সরলতা আর বিশ্বাসকে আমি কত নীচভাবে বিচার করেছিলাম। আমার এই ভুল ধারণা যে কত বড় অন্যায় ছিল তা ভেবে আমি অস্থির হয়ে পড়ছিলাম। এই অনুশোচনা আমাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। পরের দিন থেকে আমি বাবা আর কাকিমার প্রতি আমার আচরণে পরিবর্তন আনার চেষ্টা করলাম। আগে যেখানে তাদের দিকে সন্দেহের চোখে তাকাতাম, এখন সেখানে আমার চোখে ছিল শ্রদ্ধা আর ভালোবাসা।
তাদের প্রত্যেকটি কাজ এখন আমার কাছে মহৎ মনে হচ্ছিল। আমি তাদের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করতাম। তাদের আধ্যাত্মিক আলোচনা মন দিয়ে শুনতাম। আমার মনে হচ্ছিল এই আলোচনার মাধ্যমে আমিও যেন নতুন কিছু শিখতে পারছি। কাকিমার বাবা তাদের আধ্যাত্মিক শিক্ষা বাড়িতেও অনুশীলন করতেন। তারা নিয়মিত ধর্মীয় গ্রন্থপাঠ করতেন, ধ্যান করতেন এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। আমি লক্ষ্য করলাম তাদের জীবনযাপন আরও শান্ত ও সংযত হয়ে উঠেছে। তাদের এই পরিবর্তন আমার মনকে গভীরভাবে নাড়া দিচ্ছিল। মনে মনে ভাবতাম, এই নির্দোষ মানুষগুলোকে আমি কত বড় অপবাদ দিতে যাচ্ছিলাম। আমার এই পরিবর্তন মাও লক্ষ্য করলেন। তিনি বিস্মিত হচ্ছিলেন আমার নতুন আচরণ দেখে। হয়তো তিনি ভাবছিলেন, আগে যেখানে আমি তাদের প্রতি সন্দিহান ছিলাম, এখন কেন আমি এত আগ্রহ দেখাচ্ছি। কিন্তু মা তখনও জানতেন না আসল ঘটনাটা কি। আমার মনে হচ্ছিল সঠিক সময় এলেই মাকে সব জানানো উচিত, কিন্তু তার আগে আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। দিনের পর দিন বাবা আর কাকিমার এই আধ্যাত্মিক জীবনযাপন আমাকে মুগ্ধ করছিল। তাদের ভক্তি আর বিশ্বাস এতটাই গভীর ছিল যে তা আমার মনেও এক নতুন পথের ইঙ্গিত দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম জীবনে শুধুমাত্র পার্থিব সুখী সব নয়, আত্মিক শান্তিও অনেক জরুরি। তাদের দেখে আমারও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে শুরু করল। আমার কাকা ফাহাদ বিদেশ থেকে মাঝে মাঝেই ফোন করতেন। তিনি কাকিমার খোঁজখবর নিতেন, আমাদের পরিবারের সবার কুশল জানতে চাইতেন। কাকার সাথে কথা বলার সময় আমার মনে আরও বেশি কষ্ট হতো, কারণ আমি জানতাম কাকা তাদের পরিবারকে কতটা বিশ্বাস করেন। আমি মনে মনে প্রার্থনা করতাম, কাকা যেন কোনোদিন জানতে না পারেন যে আমি তাদের প্রতি এমন ভুল ধারণা পোষণ করেছিলাম। এই সত্যটা চিরকাল আমার কাছে গোপন থাকুক, এই কামনা করছিলাম। কাকিমার বাবার আধ্যাত্মিক জীবনের এই নতুন দিকটা আবিষ্কার করার পর আমার মনে একটা গভীর পরিবর্তন এসেছিল। আমার ভেতরের নেতিবাচক ভাবনাগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম বাইরের রূপ দেখে মানুষ সম্পর্কে বিচার করা কতটা ভুল। আমার মনে তখন শুধু একটাই চিন্তা, কিভাবে মাকে বোঝাবো যে বাবা আর কাকিমা কত নিষ্কলস। মায়ের মনেও যে ভুল ধারণা জন্মেছে সেটা দূর করা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল। একদিন মা আবার বাবা আর কাকিমার বিষয়ে আমাকে জিজ্ঞেস করলেন। মা বেশ চিন্তিত মনেই বললেন, আফসানা, তোর বাবার কাকিমারই প্রতিদিন বাইরে যাওয়াটা আমার ঠিক ভালো লাগছে না। ফাহাদ বিদেশ থেকে ফোন করলে আমি কি বলবো? মায়ের উদ্বেগ দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি আর চুপ থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম, এখনই মাকে সব বলে দেব। এটা গোপন রাখা ঠিক হবে না। আমি মাকে আমার দেখার সব ঘটনা খুলে বললাম, কিভাবে আমি তাদের পিছু নিয়েছিলাম, জঙ্গলের মধ্যে কুড়েঘরটা দেখে কতটা ভুল বুঝেছিলাম, আর শেষ পর্যন্ত সেখানে গিয়ে দরবেশ বাবা গাজী বাবার কাছে তাদের আধ্যাত্মিক জ্ঞান লাভের বিষয়টি দেখতে পেলাম। সবকিছু বিস্তারিতভাবে মাকে জানালাম। মা প্রথমে আমার কথা শুনে অবাক হয়েছিলেন, তার চোখে মুখে অবিশ্বাস স্পষ্ট ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন আমার কথাগুলো মেলাতে চেষ্টা করছিলেন। আমার কথা শেষ হওয়ার পর মা ধীর কণ্ঠে বললেন, সত্যি বলছি সাফসানা, আমি বিশ্বাস করতে পারছি না আমরা এত বড় ভুল বুঝেছিলাম। মায়ের চোখে তখন অনুশোচনার ছাপ স্পষ্ট। তিনি কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের কত বড় অন্যায় হয়ে গেছে রে। নির্দোষ মানুষগুলোকে আমরা কত কষ্ট দিয়েছি নিজেদের সন্দেহের কারণে। মায়ের কণ্ঠে এক গভীর আফসোস ছিল যা আমাকেও ব্যথিত করে তুলল। মার সঙ্গে সঙ্গে বাবা আর কাকিমার কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইলেন। মায়ের চোখে জল ছিল। তিনি বললেন, মেহেরিন, হানিফ, তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাদের ভুল বুঝেছিলাম। তোমাদের পবিত্রতাকে আমরা নিজেদের নোংরা চিন্তাভাবনা দিয়ে কলুষিত করেছিলাম। বাবার কাকিমা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে পরিস্থিতি বুঝতে পারলেন এবং মাকে সান্ত্বনা দিলেন। তারা বললেন, মানুষ ভুল করে, এতে কোনো দোষ নেই। আসল কথা হলো, ভুল বুঝতে পারা পরিবারের মধ্যে যে একটা চাপা অস্বস্তি ছিল তা যেন মুহূর্তেই দূর হয়ে গেল। মা বাবার কাকিমার সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক এবং সুন্দর হয়ে উঠল, বরং বলা যায় আগের থেকেও বেশি দৃঢ় হল। এই ঘটনার পর আমাদের পরিবারে এক নতুন শান্তি ফিরে এল। আমরা সবাই মিলেমিশে আরও বেশি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করলাম। বাবা আর কাকিমার দেখানো পথ যেন আমাদের সবার জন্য এক নতুন দিশা উন্মোচন করেছিল। এই ঘটনার পর থেকে আমি বাবার কাকিমার আধ্যাত্মিক আলোচনায় আরও বেশি আগ্রহী হয়ে উঠলাম। তাদের দেখাদেখি আমিও ধর্মীয় গ্রন্থপাঠে মনোযোগী হলাম এবং গাজী বাবার কাছ থেকে জ্ঞান লাভের গুরুত্ব বুঝতে পারলাম। আমাদের পারিবারিক সান্ধ্য আড্ডায় এখন ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক দর্শন এবং মানব সেবার গুরুত্ব নিয়ে কথা হতো। আমার মনে হতো এই ভুল বোঝাবুঝি হয়তো আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছিল।
কাকা ফাহাদ যখন বিদেশ থেকে ফোন করতেন তখন আমাদের বাড়ি থেকে এখন আর কোনো চাপা উত্তেজনা বা অস্বস্তির সুর পাওয়া যেত না, বরং আমরা সবাই কাকার সাথে হাসি মুখে কথা বলতাম। কাকিমা ও কাকার সাথে তারা আধ্যাত্মিক উন্নতির কথা শেয়ার করতেন, যা শুনে কাকা খুব খুশি হতেন। তিনি বুঝতে পারতেন যে তার অনুপস্থিতিতেও কাকিমা কত সুন্দরভাবে জীবনযাপন করছে এবং আত্মিক উন্নতি সাধনে সচেষ্ট আছেন। আমাদের এই সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ঘটনাটা যেন একটা শিক্ষা দিয়ে গেল। শিখলাম যে না জেনে বা না বুঝে কাউকে বিচার করা কতটা বিপজ্জনক হতে পারে। ভুল ধারণা সমাজে কতটা বিভেদ তৈরি করতে পারে তার এক জ্বলজ্যান্ত উদাহরণ ছিল এই ঘটনা। এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও বেশি শক্তিশালী এবং বিশ্বাসী করে তুল। আমরা বুঝতে পারলাম যে মনের স্বচ্ছতা এবং অন্যের প্রতি আস্থা কতটা জরুরি। আমাদের পরিবারের সেই ভুল বোঝাবুঝির কালো মেঘ কেটে যাবার পর নতুন সূর্যোদয় হয়েছিল, সম্পর্কগুলো আরও মজবুত হল, আর সবার মনেই একটা অনাবিল শান্তি ফিরে এল। আমি নিজে অনেক হালকা অনুভব করছিলাম, কারণ আমার মনের বোঝাটা নেমে গিয়েছিল। বাবা মার কাকিমা আমাদের তিনজনের সম্পর্ক এখন ছিল আরও গভীর, আরও শ্রদ্ধাপূর্ণ। মনে হচ্ছিল এই ঘটনায় যেন আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছে। আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছিল। আগে যেখানে বাইরে চাকচিক্য বা জাগতিক বিষয় নিয়ে বেশি ভাবতাম, এখন সেখানে আধ্যাত্মিকতা আর ভেতরের শান্তিকেই প্রাধান্য দিতাম। বাবার কাকিমার আধ্যাত্মিক জীবনযাপন আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমিও গাজী বাবার কাছে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম। তাদের পথ অনুসরণ করে আমিও যেন এক নতুন আলোর দিশা খুঁজে পাচ্ছিলাম। একদিন আমি বাবার কাকিমাকে বললাম, আমিও কি তোমাদের সাথে গাজী বাবার কাছে যেতে পারি? আমার কথায় তারা দুজনেই খুব খুশি হলেন। কাকিমা হাসি মুখে বললেন, অবশ্যই, কেন নয়। আধ্যাত্ম জ্ঞান অর্জনের পর সবার জন্য খোলা। বাবার চোখেও ছিল আনন্দের ঝিলিক। আমার এই আগ্রহ দেখে তারা দুজনেই উৎসাহিত হলেন, আর আমি নতুন এক অভিজ্ঞতার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম। পরের দিন বাবা কাকিমার আমি তিনজন একসাথে গাজী বাবার কুডেঘরের দিকে রওনা হলাম। এবার আমার মানে কোনো ভয় বা সন্দেহ ছিল না, ছিল শুধু এক গভীর ভক্তি আর জানার আগ্রহ। জঙ্গলের পথটা এবার আর নির্জন মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল যেন এক পবিত্র স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। পাখির কিচির মিচির আর গাছের পাতার মর্মর শব্দ যেন আমার মনে এক অন্যরকম সুর তৈরি করছিল। গাজী বাবার কুডেঘরে পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। সেখানে শুধু বাবা আর কাকিমা নন, আরও অনেক মানুষ এসেছিলেন আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য। বিভিন্ন বয়সের নারী পুরুষ নির্বিশেষে সবাই বসেছিলেন দরবেশ বাবার কথা শোনার জন্য। তাদের সবার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আর শ্রদ্ধার ছাপ। এই পরিবেশটা আমার মনকে আরও বেশি শান্ত করে তুলল। গাজী বাবা এক জীর্ণ মাদুরে বসেছিলেন। তার চোখে মুখে ছিল এক গভীর জ্ঞান আর শান্ত প্রতিচ্ছবি। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত গম্ভীর, কিন্তু তার কথাগুলো ছিল সরল আর সহজবদ্ধ। তিনি জীবন, ধর্ম, মানবতা আর আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করছিলেন। তার প্রতিটি কথা যেন আমার অন্তরে প্রবেশ করছিল আর আমার ভেতরের সবকিছুকে আলোকিত করছিল। তার উপদেশগুলো জীবনের জটিলতাকে সহজ করে তুলেছিল। আমি মন দিয়ে তার কথা শুনলাম। তিনি বললেন, জীবন মানে শুধু ভোগ নয়, জীবন মানে ত্যাগ ও আত্মিক শান্তি, প্রকৃত সুখের চাবিকাঠি। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এতদিন অন্ধকারে ছিলাম আর এখন আলো দেখতে পাচ্ছি। আমার মনে যে সকল প্রশ্ন ছিল তার যেন একে একে উত্তর মিলছিল। এই আধ্যাত্মিক পরিবেশে বসে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। গাজী বাবার সান্নিধ্যে কাটানো সেই সময়টা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। আমি বুঝতে পারলাম মানুষ যখন নিজের ভেতরের আলো খুঁজতে শুরু করে তখন বাইরের জগৎ অনেক তুচ্ছ মনে হয়। কাকিমা আর বাবার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরও বেড়ে গিয়েছিল, কারণ তারাই আমাকে এই নতুন পথ দেখিয়েছিলেন। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই আধ্যাত্মিক যাত্রা আমি আর কখনো থামাব না। গাজী বাবার কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে বাড়ি ফেরার পথে আমার মনটা ছিল সম্পূর্ণ নতুন এক উপলব্ধিতে ভরা। বাইরের পৃথিবীর কোলাহল যেন আমার কানে পৌঁছাচ্ছিল না। আমি শুধু আমার ভেতরের শান্তি আর নতুন চিন্তাভাবনা নিয়েই মগ্ন ছিলাম। বাবা আর কাকিমাও খুব খুশি ছিলেন। তাদের মুখে ছিল নির্মল হাসি। এই নতুন অভিজ্ঞতা আমাদের তিনজনের সম্পর্ককে যেন আরও এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। সেই দিন থেকে বাবা, কাকিমা এবং আমি নিয়মিত গাজী বাবার কাছে যেতে শুরু করলাম। প্রতিবারই আমরা নতুন কিছু শিখতাম, নতুন করে নিজেদের চিনতে পারতাম। গাজী বাবার উপদেশগুলো আমাদের দৈনন্দিন জীবনে এক অসাধারণ প্রভাব ফেলছিল। আমাদের পরিবারে একটা নতুন আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সবাই শান্তি আর সততার পথে চলতে অনুপ্রাণিত হতাম। আমার মায়ের পরিবর্তনটাও ছিল লক্ষণীয়।
আগে যেখানে তিনি কিছুটা অস্থির থাকতেন, এখন তিনি অনেক শান্ত হয়ে উঠেছিলেন। বাবা, কাকিমা আর আমার আধ্যাত্মিক যাত্রায় তিনি সম্পূর্ণ সমর্থন দিতেন এবং নিজেও মাঝে মাঝে আমাদের সাথে গাজী বাবার কাছে যেতেন। তার চোখে মুখেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল, যা দেখে আমি খুব আনন্দ পেতাম। আমাদের পরিবারের ছোটখাটো মতপার্থক্যগুলো এখন খুব সহজেই মিটে যেত। আমাদের বাড়িতে এখন নিয়মিত আধ্যাত্মিক বই পড়া হতো। বাবা, কাকিমা এবং আমি মাঝে মাঝে একসঙ্গে বসে ধর্মীয় আলোচনাও করতাম। কাকা ফাহাদ বিদেশ থেকে ফোন করলে আমরা তাকেও আমাদের নতুন অভিজ্ঞতার কথা জানতাম। তিনি প্রথমে কিছুটা অবাক হলেও আমাদের পরিবর্তন দেখে বেশ খুশি হতেন। তিনি বুঝতে পারছিলেন যে আমরা এক ভালো পথে হাঁটছি। আমার কাকার সাথে কাকিমার সম্পর্ক আরও গভীর হয়েছিল। কাকিমা এখন শুধু কাকার সাথে সাংসারিক কথাই নয়, তাদের আধ্যাত্মিক উন্নতি এবং গাজী বাবার উপদেশ নিয়েও আলোচনা করতেন। কাকা কাকিমার এই পরিবর্তনকে খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছিলেন। তিনি প্রায়শই কাকিমার প্রশংসা করতেন এবং তাদের আধ্যাত্মিক অগ্রগতির জন্য শুভকামনা জানাতেন। এই ঘটনার পর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও একটা ইতিবাচক প্রভাব পড়েছিল। যারা প্রথম দিকে বাবা আর কাকিমার আচরণের সন্দেহ করেছিলেন, তারাও এখন আমাদের পরিবারের পরিবর্তন দেখে মুগ্ধ হতেন। অনেকেই আমাদের কাছ থেকে আধ্যাত্মিকতার ব্যাপারে জানতে চাইতেন এবং গাজী বাবার খোঁজ নিতেন। আমাদের পরিবার জেন সমাজের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের এই ভুল বুঝাবুঝি হয়তো একটা বড় পরীক্ষা ছিল, যা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে। এই ঘটনা আমাদের শিখেছে যে মানুষের বাহ্যিক আচরণ দেখে কাউকে বিচার করা উচিত নয়। ভেতরের রূপটাই আসল, আর সেটাই মানুষকে সৎ এবং সুন্দর করে তোলে। আমাদের সবার মনেই এখন অন্যের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার এক নতুন ধারণা জন্ম নিয়েছিল। দিনের পর দিন আমাদের আধ্যাত্মিক যাত্রা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলছিল। আমি অনুভব করছিলাম আমাদের পরিবারে এখন এক অটুট শান্তি বিরাজ করছে। এই শান্তি শুধু আমাদের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের আশেপাশে সবার মধ্যেও ছড়িয়ে পড়ছে। আমরা সবাই এখন এক নতুন আলোর পথে হাঁটছিলাম, যা আমাদের জীবনকে আলোকিত করছিল। প্রতিনিয়ত আমাদের জীবনে যে ভুল বোঝাবুঝিটা একটা বড় ধাক্কা দিয়েছিল, সেটাই শেষ পর্যন্ত আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। পরিবারে এখন আর আগের সেই চাপা টেনশন বা সন্দেহ ছিল না, বরং এক নতুন ধরনের বোঝাপড়া এবং আত্মিক শান্তি আমাদের সবাইকে ঘিরে রেখেছিল। আমি নিজেও নিজের ভুল থেকে অনেক কিছু শিখেছিলাম, যা আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করছিল। আমার মন এখন কেবল কৃতজ্ঞতায় আর ইতিবাচকতায় ভরে আছে। দিনের পর দিন আমরা আরও বেশি করে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করছিলাম। বাবা আর কাকিমা ছিলেন আমাদের পথপ্রদর্শক, আর গাজী বাবা ছিলেন আমাদের আলোর দিশারি। আমরা সবাই মিলেমিশে পরিবারে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলাম, যেখানে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোটখাটো যে কোনো সমস্যাতেও আমরা একে অপরের পাশে দাঁড়াতাম আর সেগুলো সমাধান করতাম। এক শান্ত মন নিয়ে আমি আমার বন্ধুদের সাথেও আমাদের পরিবারের এই পরিবর্তনের কথা শেয়ার করতাম। তাদের অনেকেই আমাদের কথা শুনে অবাক হতো, আবার কেউ কেউ অনুপ্রাণিত হতো। কিছু বন্ধু আমাদের সাথে গাজী বাবার কাছে যেতে আগ্রহ প্রকাশ করেছিল। আমরা তাদের উৎসাহিত করতাম, কারণ আমরা বিশ্বাস করতাম এই আধ্যাত্মিক পথ সবার জন্যই মঙ্গলজনক। জ্ঞান বিতরণের মাধ্যমে অন্যদের জীবনেও যেন ইতিবাচক প্রভাব পড়ে, এই আমাদের চাওয়া ছিল। কাকা ফাহাদ বিদেশ থেকে ফিরে আসার দিন ঘনিয়ে আসছিল। আমাদের সবার মনেই এক মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে যেমন কাকার জন্য অধীর অপেক্ষা ছিল, তেমনি আরেকদিকে ছিল একটা চিন্তা, কাকা কি আমাদের এই নতুন জীবনধারাকে সহজে মেনে নিতে পারবেন? আমরা জানতাম কাকা একজন আধুনিক মানুষ, তাই তার পক্ষে আমাদের আধ্যাত্মিক পরিবর্তনটা বোঝা কতটা সহজ হবে তা নিয়ে একটু সংশয় ছিল। তবে বাবার কাকিমা কাকার সাথে আমাদেরই আধ্যাত্মিক যাত্রা নিয়ে নিয়মিত আলোচনা করতেন। তারা কাকার কাছে গাজী বাবার উপদেশ, আত্মিক শান্তি এবং জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে ব্যাখ্যা করতেন। তারা বোঝাতেন যে এই পরিবর্তনগুলো আমাদের জীবনকে আরও সুন্দর আর অর্থপূর্ণ করেছে। আর এটা কোনো অন্ধবিশ্বাস নয়, বরং মনের শান্তি আর ইতিবাচকতার এক নতুন পথ। কাকাও তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। তার কণ্ঠস্বরে কিছুটা কৌতূহল থাকলেও কোনো বিরক্তি ছিল না। তিনি আমাদের পরিবারের প্রতিটি সদস্যের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছিলেন। যখন তিনি জানতে পারলেন যে আমি নিজেও আধ্যাত্মিক পথে হাঁটছি, তখন তিনি আরও আশ্বস্ত হলেন। তার মনেও যেন এক নতুন আশার আলো জ্বলে উঠল। এক ভিন্ন উপলব্ধি দ্বার উন্মোচিত হল।
শেষ পর্যন্ত সেই দিনটি এল যেদিন কাকা ফাহাদ দেশে ফিরলেন। আমরা সবাই বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়েছিলাম। কাকার চোখে মুখে ছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কিন্তু আমাদের দেখে তার মুখে ফুটে উঠল এক নির্মল হাসি। তিনি আমাদের সবাইকে বুকে জড়িয়ে ধরলেন, আর আমরা অনুভব করলাম এক পরিবারের অটুট বন্ধন। আমি লক্ষ্য করলাম কাকার চোখে এখন আর আগের সেই কঠিন বা সংশয়ের দৃষ্টি নেই। বাড়িতে ফিরে আসার পর কাকা আমাদের পরিবারের এই নতুন পরিবেশ দেখে কিছুটা বিস্মিত হলেন। আমাদের সবার মুখে ছিল এক ধরনের প্রশান্তি যা তিনি হয়তো আগে দেখেননি। কাকা অনুভব করতে পারছিলেন যে এই বাড়িতে এক ইতিবাচক শক্তি বিরাজ করছে, যা সবার মনকে শান্ত আর আনন্দময় করে তুলেছে। তার নিজের মনেও এক অদ্ভুত শান্তি নেমে এল। দীর্ঘদিনের ক্লান্তি দূর হয়ে গেল। কাকা ফাহাদ বাড়িতে ফিরে আসার পর সবকিছু যেন নতুন করে প্রাণ পেল। তার মুখে হাসি, আর আমাদের চোখে ছিল আনন্দ। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল কাকার মনের ভিতর। আমাদের পরিবারে এই আধ্যাত্মিক পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি লক্ষ্য করছিলেন আমাদের সবার মধ্যে এক অদ্ভুত শান্তি আর ইতিবাচকতা যা আগে কখনো ছিল না। কাকিমার বাবা তাকে সবটা খুলে বললেন কিভাবে তারা গাজী বাবার কাছে যেতেন, আধ্যাত্মিক জ্ঞান লাভ করতেন, আর কিভাবে এই জ্ঞান আমাদের জীবনকে বদলে দিয়েছে। কাকা মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখে কোনো অবিশ্বাস ছিল না, বরং ছিল এক গভীর কৌতূহল। তিনি বললেন, আমি বুঝতে পারছি তোমরা এক সুন্দর পথের দিশা পেয়েছ। আমি যখন বিদেশে ছিলাম তখন তোমাদের পরিবর্তনগুলো ফোনের মাধ্যমে কিছুটা অনুভব করেছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখে আমি সত্যিই অভিভূত। কাকার কথায় আমাদের সবার মন ভরে গেল। তিনি আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সম্পূর্ণ সমর্থন জানালেন এবং নিজেও আগ্রহী হলেন এই পথের পথিক হতে। পরের দিন থেকে কাকাও আমাদের সাথে গাজী বাবার কাছে যেতে শুরু করলেন। প্রথম দিকে তার মনে কিছু প্রশ্ন থাকলেও গাজী বাবার গানগর্ভ আলোচনা শুনে তার সব সংশয় দূর হয়ে গেল। কাকা অনুভব করতে পারছিলেন যে আর্থিক শান্তি জীবনের আসল লক্ষ্য, আর জাগতিক সুখ ক্ষণস্থায়ী। তিনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করতে শুরু করলেন, আর তার জীবনেও এক নতুন পরিবর্তন আসতে শুরু করল। আমাদের পরিবারে এখন এক অসাধারণ পরিবেশ বিরাজ করছিল। বাবা, মা, কাকা, কাকিমা এবং আমরা সবাই মিলেমিশে এক আধ্যাত্মিক জীবনযাপন শুরু করেছিলাম। আমাদের বাড়িতে এখন নিয়মিত ধর্মীয় আলোচনা, ধ্যান এবং মানব সেবার কথা হতো। আমরা বুঝতে পারছিলাম যে ভুল বোঝাবুঝি থেকে শুরু হওয়া একটা ঘটনা কেমন করে একটা পরিবারকে সঠিক পথের দিশা দেখাতে পারে। আমাদের এই ঘটনা সমাজের অনেক মানুষের কাছেই শিক্ষণীয় হয়ে উঠেছিল। অনেকেই আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছিলেন এবং আধ্যাত্মিকতা দেখে ঝুঁকছিলেন। আমরা বুঝতে পারছিলাম যে ভুল ধারণার কারণে যে বিভেদ তৈরি হয় তা দূর করতে পারলে সম্পর্ক আরও মজবুত হয় এবং জীবনে আসে অনাবিল শান্তি। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের জন্য নয়, অন্যদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। আজ আমরা যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয় সেই সন্দেহ, সেই অস্থিরতা সবকিছুই যেন একটা পরীক্ষার অংশ ছিল। সেই পরীক্ষার ফলস্বরূপ আমরা পেয়েছি এক নতুন জীবন, এক নতুন উপলব্ধি। কাকিমা মেহরিন, যিনি এক সময় আমার ভুল ধারণার শিকার হয়েছিলেন, তিনিই আজ আমাদের পরিবারের আধ্যাত্মিকতার প্রতীক। তার দেখানো পথেই আমরা সবাই খুঁজে পেয়েছি জীবনের আসল অর্থ। আমাদের গল্পটা হয়তো অনেকের জন্যই একটা বার্তা নিয়ে আসবে। জীবনে চলার পথে অনেক ভুল বোঝাবুঝি আসতে পারে, কিন্তু সেগুলোকে ভয় না পেয়ে সত্যের অনুসন্ধান করা উচিত। কারণ সত্যই পারে সব বিভেদ দূর করতে এবং মানুষের মধ্যে ভালোবাসার সেতুবন্ধন তৈরি করতে। আর এই ভালোবাসা, বিশ্বাস আর শ্রদ্ধা দিয়েই আমরা গড়ে তুলতে পারি এক সুন্দর সমাজ। তাই বন্ধুরা, জীবনে কখনো না জেনে বা না বুঝে কাউকে বিচার করা উচিত নয়। বাইরের রূপ দেখে মানুষের ভেতরের রূপ বোঝা অসম্ভব। অনেক সময় আমাদের ভুল ধারণাগুলোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সম্পর্কগুলোকে দুর্বল করে তোলে। কিন্তু যখন আমরা সত্যকে জানতে পারি এবং নিজেদের ভুল স্বীকার করি, তখন সম্পর্কগুলো আরও মজবুত হয় এবং জীবনে আসে অনাবিল শান্তি। আধ্যাত্মিকতা এবং সত্যের পথে হাঁটার মাধ্যমে মানুষ তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসতে পারে, যা কেবল ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। সত্যিকারের সুখ আর শান্তি মেলে আত্মিক উন্নতি এবং পারস্পরিক বিশ্বাসে, যা বাহ্যিক চাকচিক্য বা জাগতিক প্রাপ্তির চেয়েও অনেক বেশি মূল্যবান। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, ভুল বোঝাবুঝি কিভাবে একটা পরিবারকে বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে, আবার সেই ভুল থেকেই কিভাবে নতুন পথের সন্ধান পাওয়া যেতে পারে। তোমাদের জীবনেও যদি এমন কোনো ভুল বোঝাবুঝি ঘটে থাকে, তবে সত্যের অনুসন্ধান করো এবং ভালোবাসার মাধ্যমে সবকিছু সমাধান করার চেষ্টা করো। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।
আর আমার চ্যানেল এ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিও এ। সবাইকে ধন্যবাদ।